রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড়। আজকে গল্পের দশম পর্ব বা শেষ পর্ব। বিলাত হইতে চিঠি আসিবার দিন কবে, এ খবর চারু সর্বদাই রাখিত। প্রথমে এডেন হইতে ভূপতির নামে একখানা চিঠি আসিল। তাহাকে অমল বৌঠানকে প্রণাম নিবেদন করিয়াছে। সুয়েজ হইতেও ভূপতির চিঠি আসিল। বৌঠান তাহার মধ্যেও প্রণাম পাইল। মাল্টা হইতে চিঠি পাওয়া গেল, তাহাতেও পুনশ্চ নিবেদনে বৌঠানের প্রণাম আসিল। চারু অমলের একখানা চিঠিও পাইল না। ভূপতির চিঠিগুলি চাইয়া লইয়া উল্টাইয়া পাল্টাইয়া বারবার করিয়া পড়িয়া দেখিল। প্রণাম জ্ঞাপন ছাড়া আর কোথাও তাহার সম্বন্ধে আভাস মাত্র নাই। চারু এই কয়দিন যে একটি শান্ত বিষাদের চন্দ্র তপচ্ছায় আশ্রয় লইয়াছিল, অমলের এই উপেক্ষায় তাহা ছিন্ন হইয়া গেল। অন্তরের মধ্যে তাহার হৃৎপিণ্ডটা লইয়া আবার যেন ছেঁড়াছেড়ি আরম্ভ হইল। তাহার সংসারের কর্তব্য স্থিতির মধ্যে আবার ভূমিকম্পের আন্দোলন জাগিয়া উঠিল। এখন ভূপতি এক একদিন অর্ধরাত্রে উঠিয়া দেখে চারু বিছানায় নাই। খুঁজিয়া খুঁজিয়া দেখে চারু দক্ষিণের ঘরের জানলায় বসিয়া আছে। তাহাকে দেখিয়া চারু তাড়াতাড়ি উঠিয়া বলে, ঘরে আজ যে গরম, তাই একটু বাতাসে এসেছি। ভূপতি উদ্বিগ্ন হইয়া বিছানায় পাখা টানার বন্দোবস্ত করিয়া দিল এবং চারু স্বাস্থ্যভঙ্গ আশঙ্কা করিয়া সর্বদাই তাহার প্রতি দৃষ্টি রাখিল। চারু হাসিয়া বলিত, আমি বেশ আছি, তুমি কেন মিছিমিছি ব্যস্ত হও? এই হাসিটুকু ফুটাইয়া তুলিতে তাহার বক্ষের সমস্ত শক্তি প্রয়োগ করিতে হইত। অমল বিলাতে পৌঁছিল। চারু স্থির করিয়াছিল পথে তাহাকে স্বতন্ত্র চিঠি লিখিবার যথেষ্ট সুযোগ হয়তো ছিল না। বিলাতে পৌঁছিয়া অমল লম্বা চিঠি লিখিবে, কিন্তু সে লম্বা চিঠি আসিল না। প্রত্যেক মেল আসিবার দিনে চারু তাহার সমস্ত কাজকর্ম কথাবার্তার মধ্যে ভিতরে ভিতরে ছটফট করিতে থাকিত। পাছে ভূপতি বলে, তোমার নামে চিঠি নাই, এই জন্য সাহস করিয়া ভূপতিকে প্রশ্ন জিজ্ঞাসা করিতে পারিত না। এমন অবস্থায় একদিন চিঠি আসিবার দিনে ভূপতি মন্দগমনে আসিয়া মৃদুহাস্যে কহিল, একটা জিনিস আছে, দেখবে? চারু ব্যস্ত সমস্ত চমকিত হইয়া কহিল, কই দেখাও। ভূপতি পরিহাসপূর্বক দেখাইতে চাহিল না। চারু অধীর হইয়া উঠিয়া ভূপতির চাদরের মধ্যে হইতে বাঞ্ছিত পদার্থ কাড়িয়া লইবার চেষ্টা করিল। সে মনে মনে ভাবিল, সকাল হইতেই আমার মন বলিতেছে আজ আমার চিঠি আসিবে, এ কখনো ব্যর্থ হইতে পারে না। ভূপতির পরিহাস স্পৃহা ক্রমেই বাড়িয়া উঠিল। সে চারুকে এড়াইয়া খাটের চারিদিকে ফিরিতে লাগিল। তখন চারু একান্ত বিরক্তির সহিত খাটের ওপর বসিয়া চোখ ছলছল করিয়া তুলিল। চারুর একান্ত আগ্রহে ভূপতি অত্যন্ত খুশি হইয়া চাদরের ভিতর হইতে নিজের রচনার খাতাখানা বাহির করিয়া তাড়াতাড়ি চারুর কোলে দিয়া কহিল, রাগ করো না, এই নাও। অমল যদিও ভূপতিকে জানাইয়াছিল যে পড়াশুনোর তাড়ায় সে দীর্ঘকাল পত্র লিখিতে সময় পাইবে না, তবু দুই এক মেল তাহার পত্র না আসাতে সমস্ত সংসার চারুর পক্ষে কণ্টকসজ্জা হইয়া উঠিল। সন্ধ্যাবেলায় 5 কথার মধ্যে চারু অত্যন্ত উদাসীনভাবে শান্ত স্বরে তাহার স্বামীকে কহিল, আচ্ছা দেখো, বিলেতে একটা টেলিগ্রাফ করে জানলে হয় না অমল কেমন আছে? ভূপতি কইল, 2 হপ্তাহ আগে তার চিঠি পাওয়া গেছে, সে এখন পড়ায় ব্যস্ত। চারু বলিল, তবে কাজ নেই, আমি ভাবছিলুম বিদেশে আছে, যদি ব্যামো শ্যামো হয়, বলা তো যায় না। ভূপতি বলিল, না,
তেমন কোনো ব্যামো হলে খবর পাওয়া যেত। টেলিগ্রাফ করাও তো কম খরচা নয়। চারু কইল, তাই নাকি? আমি ভেবেছিলুম বড় জোর 1 টাকা কি 2 টাকা লাগবে। ভূপতি কইল, বলো কি, প্রায় 100 টাকার ধাক্কা। চারু বলিল, তাহলে তো কথাই নেই। দিন 2 পরে চারু ভূপতিকে বলিল, আমার বোন এখন চুচুড়োয় আছে, আজ একবার তার খবর নিয়ে আসতে পারো? ভূপতি কইল, কেন, কোনো অসুখ করেছে নাকি? চারু বলিল, না অসুখ না, জানোই তো তুমি গেলে তারা কত খুশি হয়। ভূপতি চারুর অনুরোধে গাড়ি চড়িয়া হাবড়া স্টেশন অভিমুখে ছুটিল। পথে একসার গরুর গাড়ি আসিয়া তাহার গাড়ি আটক করিল। এমন সময় পরিচিত টেলিগ্রাফের হরকরা ভূপতিকে দেখিয়া তাহার হাতে একখানা টেলিগ্রাফ লইয়া দিল। বিলেতের টেলিগ্রাম দেখিয়া ভূপতি ভারী ভয় পাইল। ভাবিল, অমলের হয়তো অসুখ করিয়াছে। ভয় ভয় খুলিয়া দেখিল, টেলিগ্রামে লেখা আছে, আমি ভালো আছি। ইহার অর্থ কি? পরীক্ষা করিয়া দেখিল, ইহা প্রিপেড টেলিগ্রামের উত্তর। হাওড়া যাওয়া হইল না। গাড়ি ফিরাইয়া ভূপতি বাড়ি আসিয়া স্ত্রীর হাতে টেলিগ্রাম দিল। ভূপতির হাতে টেলিগ্রাম দেখিয়া চারুর মুখ পাংশুবর্ণ হইয়া গেল। ভূপতি কহিল, আমি এর মানে কিছুই বুঝতে পারছি নে। অনুসন্ধানে ভূপতি মানে বুঝিল। চারু নিজের গয়না বন্ধক রাখিয়া টাকা ধার করিয়া টেলিগ্রাফ পাঠাইয়াছিল। ভূপতি ভাবিল, এত করিবার তো দরকার ছিল না। আমাকে একটু অনুরোধ করিয়া ধরিলেই তো আমি টেলিগ্রাফ করিয়া দিতাম। চাকরকে দিয়া গোপনে বাজারে গহনা বন্ধক দিতে পাঠানো, এ তো ভালো হয় নাই। থাকিয়া থাকিয়া ভূপতির মনে কেবলই এই প্রশ্ন হইতে লাগিল, চারু কেন এত বাড়াবাড়ি করিল? একটা অস্পষ্ট সন্দেহ অলক্ষ্যভাবে তাহাকে বিদ্ধ করিতে লাগিল। সে সন্দেহটাকে ভূপতি প্রত্যক্ষভাবে দেখিতে চাহিল না, ভুলিয়া থাকিতে চেষ্টা করিল, কিন্তু বেদনা কোনো মতে ছাড়িল না। অমলের শরীর ভালো আছে, তবু সে চিঠি লেখে না। একেবারে এমন নিদারুণ ছাড়াছাড়ি হইল কি করিয়া? একবার মুখোমুখি এই প্রশ্নটার জবাব লইয়া আসিতে ইচ্ছা হয়, কিন্তু মধ্যে সমুদ্র, পার হইবার কোনো পথ নাই। নিষ্ঠুর বিচ্ছেদ, নিরুপায় বিচ্ছেদ, সকল প্রশ্ন সকল প্রতিকারের অতীত বিচ্ছেদ। চারু আপনাকে আর খাড়া রাখিতে পারে না। কাজকর্ম করিয়া থাকে, সকল বিষয় ভুল হয়, চাকর বাকর চুরি করে। লোকে তাহার দিন ভাব লক্ষ্য করিয়া নানা প্রকার কানাকানি করিতে থাকে, কিছুতেই তার চেতনা মাত্র নাই। এমনই হইল, হঠাৎ চারু চমকিয়া উঠিত। কথা কইতে কইতে তাহাকে কাঁদিবার জন্য উঠিয়া যাইতে হইত। অমলের নাম শুনিবা মাত্র তাহার মুখ বিবর্ণ হইয়া যাইত। অবশেষে ভূপতিও সমস্ত দেখিল, এবং যাহা মুহূর্তের জন্য ভাবে নাই তাহাও ভাবিল। সংসার একেবারে তাহার কাছে বিদ্ধ শুষ্ক জীর্ণ হইয়া গেল। মাঝে যে কয়দিন আনন্দের উন্মেষে ভূপতি অন্ধ হইয়াছিল, সেই কয়দিনের স্মৃতি তাহাকে লজ্জা দিতে লাগিল। সে অনভিজ্ঞ বানর জহর চেনে না, তাহাকে ঝুটা পাথর দিয়া কি এমনই করিয়াই ঠকাইতে হয়? চারুর যে সকল কথায় আদরে ব্যবহারে ভূপতি ভুলিয়াছিল, সেগুলি মনে আসিয়া তাহাকে মুড়ো 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 বলিয়া বেদ মারিতে লাগিল। অবশেষে তাহার বহু কষ্টের বহু যত্নে রচনাগুলির কথা যখন মনে উদয় হইল, তখন ভূপতি ধরণীকে দ্বিধা হইতে বলিল। অঙ্কুস্তারিতের মতো চারুর কাছে দ্রুতপদে গিয়া ভূপতি কহিল, আমার সেই লেখাগুলো কোথায়? চারু কহিল, আমার কাছেই আছে। ভূপতি কইল, সেগুলো দাও। চারু তখন ভূপতির জন্য ডিমের কচুরি ভাজিতেছিল। কহিল, তোমার কি এখনই চাই? ভূপতি কইল, হ্যাঁ, এখনই চাই। চারু পড়া নামাইয়া রাখিয়া আলমারি হইতে খাতা ও কাগজগুলি বাহির করিয়া আনিল। ভূপতি অধীরভাবে তাহার হাত হইতে সমস্ত টানিয়া লইয়া
খাতাপত্র একেবারে উনানের মধ্যে ফেলিয়া দিল। চারু ব্যস্ত হইয়া সেগুলা বাহির করিবার চেষ্টা করিয়া কহিল, এ কি করলে? ভূপতি তাহার হাত চাপিয়া ধরিয়া গর্জন করিয়া বলিল, থাক। চারু বিস্মিত হইয়া দাঁড়াইয়া রহিল। সমস্ত লেখা নিঃশেষে পুড়িয়া ভস্ম হইয়া গেল। চারু বুঝিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। কচুরি ভাজা অসমাপ্ত রাখিয়া ধীরে ধীরে অন্যত্র চলিয়া গেল। চারুর খাতা নষ্ট করিবার সংকল্প ভূপতির ছিল না, কিন্তু ঠিক সামনেই আগুনটা জ্বলিতেছিল দেখিয়া কেমন যেন তাহার খুন চাপিয়া উঠিল। ভূপতি আত্মসংবরণ করিতে না পারিয়া প্রবঞ্চিত নির্বোধের সমস্ত চেষ্টা বঞ্চনাকারিণীর সম্মুখেই আগুনে ফেলিয়া দিল। সমস্ত ছাই হইয়া গেলে ভূপতির আকস্মিক উদ্দামতা যখন শান্ত হইয়া আসিল, তখন চারু আপন অপরাধের বোঝা বহন করিয়া যেরূপ গভীর বিষাদে নীরব নতমুখে চলিয়া গেল, তাহা ভূপতির মনে জাগিয়া উঠিল। সম্মুখে চাহিয়া দেখিল, ভূপতি বিশেষ করিয়া ভালোবাসে বলিয়াই চারু স্বহস্তে যত্ন করিয়া খাবার তৈরি করিতেছিল। ভূপতি বারান্দার রেলিংয়ের উপর ভর দিয়া দাঁড়াইল। মনে মনে ভাবিতে লাগিল, তাহার জন্য চারুর এই যে সকল অশান্ত চেষ্টা, এই যে সমস্ত প্রাণপণ বঞ্চনা, ইহা অপেক্ষা সকরুণ ব্যাপার জগৎ সংসারে আর কি আছে? এই সমস্ত বঞ্চনা, এই তো ছলনাকারিণীর হেয় ছলনা মাত্র নহে। এই ছলনাগুলির জন্য ক্ষত হৃদয়ের ক্ষত যন্ত্রণা চতুর্গুণ বাড়াইয়া অভাগিনীকে প্রতিদিন প্রতি মুহূর্তে হৃৎপিণ্ড হইতে রক্ত নিষ্পেষণ করিয়া বাহির করিতে হইয়াছে। ভূপতি মনে মনে কহিল, হায় অবলা, হায় দুঃখিনী, দরকার ছিল না, আমার এসব কিছুর দরকার ছিল না। এতকাল আমি তো ভালোবাসা না পাইয়াও পাই নাই বলিয়া জানিতেও পারি নাই। আমার তো কেবল রূপ দেখিয়া কাগজ লিখিয়াই চলিয়া গিয়াছিল। আমার জন্য এত করিবার কোনো দরকার ছিল না। তখন আপনার জীবনকে চারুর জীবন হইতে দূরে সরাইয়া লইয়া ডাক্তার যেমন সাংঘাতিক ব্যাধিগ্রস্ত রোগীকে দেখে, ভূপতি তেমনি করিয়া নিঃসম্পর্ক লোকের মতো চারুকে দূর হইতে দেখিল। ওই একটি ক্ষীণ শক্তি নারীর হৃদয় কি প্রবল সংসারের দ্বারা চারিদিকে আক্রান্ত হইয়াছে। এমন লোক নাই যাহার কাছে সকল কথা ব্যক্ত করিতে পারে, এমন কথা নহে যাহা ব্যক্ত করা যায়, এমন স্থান নাই যেখানে সমস্ত হৃদয় উদ্ঘাটিত করিয়া দিয়া সে হাহাকার করিয়া উঠিতে পারে। অথচ এই অপ্রকাশ্য, অপরিহার্য, অপ্রতিবিদেহ প্রত্যহ পুঞ্জীভূত দুঃখভার বহন করিয়া নিতান্ত সহজ লোকের মতো, তাহার সুস্থ চিত্ত প্রতিবেশিনীদের মতো তাহাকে প্রতিদিনের গৃহকর্ম সম্পাদন করিতে হইতেছে। ভূপতি তাহার শয়নগৃহে গিয়া দেখিল, জানলার গড়াত ধরিয়া অশ্রুহীন অনিমেষ দৃষ্টিতে চারু বাইরের দিকে চাহিয়া আছে। ভূপতি আস্তে আস্তে তাহার কাছে আসিয়া দাঁড়াইল, কিছু বলিল না, তাহার মাথার উপর হাত রাখিল। বন্ধুরা ভূপতিকে জিজ্ঞাসা করিল, ব্যাপারখানা কি, এত ব্যস্ত কেন? ভূপতি কহিল, খবরের কাগজ। বন্ধু কহিল, আবার খবরের কাগজ? ভিটে মাটি খবরের কাগজে মুড়ে গঙ্গার জলে ফেলতে হবে নাকি? ভূপতি বলিল, না, আর নিজে কাগজ করছি নেই। বন্ধু বলিল, তবে? ভূপতি কহিল, মহীশূরে একটা কাগজ বের হবে, আমাকে তারা সম্পাদক করেছে। বন্ধু জিজ্ঞাসা করিল, বাড়িঘর ছেড়ে একেবারে মহীশূরে যাবে? চারুকে সঙ্গে নিয়ে যাচ্ছ? ভূপতি বলিল, না, মামারা এখানে এসে থাকবেন। বন্ধু বলিল, সম্পাদকী নেশা তোমার আর কিছুতেই ছুটল না। ভূপতি বলিল, মানুষের যা হোক একটা কিছু নেশা চাই। বিদায়কালে চারু জিজ্ঞাসা করিল, কবে আসবে? ভূপতি কহিল, তোমার যদি একলা বোধ হয় আমাকে লিখো, আমি চলে আসব। বলিয়া বিদায় লইয়া ভূপতি যখন দ্বারের কাছ পর্যন্ত আসিয়া পৌঁছিল,
তখন হঠাৎ চারু ছুটিয়া আসিয়া তাহার হাত চাপিয়া ধরিল, কহিল, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমাকে এখানে ফেলে রেখে যেও না। ভূপতি থমকিয়া দাঁড়াইয়া চারুর মুখের দিকে চাইয়া রহিল। মুষ্টি শিথিল হইয়া ভূপতির হাত হইতে চারুর হাত খুলিয়া আসিল। ভূপতি চারুর নিকট হইতে সরিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। ভূপতি বুঝিল অমলের বিচ্ছেদ স্মৃতি যে বাড়িকে বেষ্টন করিয়া জ্বলিতেছে, চারু দাবানলগ্রস্ত হরিণীর মতো সে বাড়ি পরিত্যাগ করিয়া পালাইতে চায়। কিন্তু আমার কথা সে একবার ভাবিয়া দেখিল না। আমি কোথায় পালাইব? যে স্ত্রীর হৃদয়ের মধ্যে নিয়ত অন্যকে ধ্যান করিতেছে, বিদেশে গিয়াও তাহাকে ভুলিতে সময় পাইব না। নির্জন বন্ধুহীন প্রবাসে প্রত্যহ আমাকে সঙ্গদান করিতে হইবে। সমস্ত দিন পরিশ্রম করিয়া সন্ধ্যায় যখন ঘরে ফিরিব, তখন নিস্তব্ধ শোকপরায়ণা নারীকে লইয়া সেই সন্ধ্যা কি ভয়ানক হইয়া উঠিবে। যাহার অন্তরের মধ্যে মৃতভার, তাহাকে বক্ষের কাছে ধরিয়া রাখা সে আমি কতদিন পারিব? আরও কত বৎসর প্রত্যহ আমাকে এমনই করিয়া বাঁচিতে হইবে। যে আশ্রয় চূর্ণ হইয়া ভাঙিয়া গেছে, তাহার ভাঙা ইটকাঠগুলো ফেলিয়া যাইতে পারিব না, কাঁধে করিয়া বইয়া বেড়াইতে হইবে। ভূপতি চারুকে আসিয়া কহিল, না, সে আমি পারিব না। মুহূর্তের মধ্যে সমস্ত রক্ত নামিয়া গিয়া চারুর মুখ কাগজের মতো শুষ্ক সাদা হইয়া গেল। চারু মুঠো করিয়া খাট চাপিয়া ধরিল। তৎক্ষণাৎ ভূপতি কহিল, চলো চারু, আমার সঙ্গেই চলো। চারু বলিল, না, থাক। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।